16 বছর গ্রামীণ ফোনে চাকরি করি 2006 ডিসেম্বর থেকে 2021 31 ডিসেম্বর পর্যন্ত। এটা আসলে বেসিক্যালি আমাদের 5% মুনাফার মামলা 2006 লেবার ল অনুসারে গ্রামীণ ফোনকে 5% টাকা তাদের এমপ্লয়ির মাঝে বিতরণ করার আদেশ আছে। সেই অনুপাতে আমি 21 পর্যন্ত 13 থেকে 21 পর্যন্ত টাকা সবগুলোই আমাকে দিয়েছে গ্রামীণ। 10, 11, 12 একটা আমার পার্সোনাল মামলা চলতেছে লেবার কোর্টে। সেখানে গ্রামীণ ফোন আসলে আমার মামলা খারিজের জন্য আবেদন করে, সেটা মামলা খারিজ এড়িয়ে নিষ্পত্তি করে দেয় আদালত। তারপরে তারা হাইকোর্ট থেকে স্টে অর্ডার এনে 6 মাসের স্টে অর্ডার। আর এই আজকের দিনের যে জিনিসটা সেটা হলো আমরা যখন টাকাটা আদেশ দেয় হাইকোর্ট থেকে যে আমাদেরকে টাকাটা দিতে, 2014-তে আমাদের আউটসোর্স সার্ভিস আমাদের ড্রাইভার পিয়ন যারা ছিল তারা আমাদের এমপ্লয়ি হিসাবে মামলা করে কোর্টে। তো এমপ্লয়ি হিসাবে মামলা করার পরে 3 ভাগ 4 ভাগে তারা মামলা করে, সব ভাগে হেরে যায়। আমি 21 সাল পর্যন্ত ধরেন 3 ভাগের টাকা আমি পেয়েছি। তারা তো প্রকৃত এমপ্লয়ি না। সেই বিধায় আমাদেরকে আদালত রায় দেয় যে যারা প্রকৃত এমপ্লয়ি তাদেরকে টাকাটা বুঝায় দেয়। আর 198 জনের ড্রাইভারদের মামলা পেন্ডিং থাকে, সেটা আপনার 2023-এ গ্রামীণ ফোন নিজেরাই ডিসিশন নেয় 24-এ যে আমরা গ্রামীণ ফোনের এমপ্লয়ির কাছে দিয়ে দেবো, যেহেতু মামলাটা একদম হারের দিকে চলে আসে এবং আদালতের পারমিশন নিয়েই করে। তারা এই মর্মে আমাদেরকে গত অক্টোবর নভেম্বর মাসে বাড়ি ভাড়া একটা হোটেল ভাড়া করে আমাদেরকে একটা স্ট্যাম্পে সাইন করায় আইডি অনুযায়ী। আমি আমার আইডি অনুযায়ী সেদিন 10 তারিখ নভেম্বর 10 তারিখ যাই, আমাকে অ্যাগ্রিমেন্ট তারা প্রদান করে। আমি সব ফর্ম ফিল আপ করে যখন জমা দিই চেকের অ্যামাউন্টটা জানার জন্য, কারণ এক একজন এক এক সময় চাকরি ছাড়ে, তার জন্য অ্যামাউন্টটা ভেরি করে। তো চেকের অ্যামাউন্ট যখন আমি চাই তখন তারা আমার অ্যাগ্রিমেন্টটা দেখে বলে যে আপনার চেকটা রেডি হয় নাই, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেন। আমি বললাম কার সাথে কথা বলবো? ফজলুল হক, যেহেতু ট্রাস্টি বোর্ডের সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার কথা বলে আমি সঙ্গে সঙ্গে তার সাথে কথা বলি। আমার ওখানে সই টই দেওয়া আছে যে আমি টাকাটা বুঝিয়ে পাই। সেই টাকাটা আসলে তারা দেয় না আমাকে। মার্চ মাস পর্যন্ত তাদের সাথে আমি এটা নিয়ে ফলো আপ করি। ফজলুল ভাই আমাকে অনেকবার এইচআরের অনেকজনের সাথে কথা বলায়, কিন্তু সবাই আমাকে বলে যে আসলে একটা ট্রাস্টি বোর্ড এবং জিপিইউ এমপ্লয়ি ইউনিয়নেরও সে সভাপতি এবং জিপিসিপি পিপুল কাউন্সিল সেটারও সে সভাপতি। সেই আসলে সব এই লিস্টগুলো তৈরি করে। তো ফজলুল যখন লাস্টে আমাকে বলে যে আপনার পার্সোনাল মামলার যে সেটাতে আমাকে একটা ঘুষলেখা দিতে হবে যে দাবি নিষ্পত্তি আইন অনুসারে একটা পেনাল্টি হয় তাদের, সেই পেনাল্টিটা তারা দিতে চায় না। বিগত 2010 থেকে 2023 পর্যন্ত তারা শুধু বিলম্ব করে আসতেছে মামলা, তারা শুধু সময় ক্ষেপণ করতেছে কিন্তু বিচার করতেছে না। সেই জিনিসটা আদালতের আদেশ আছে যে আমাদেরকে পেনাল্টি সহকারে টাকা প্রদান করতে হবে, সেটাকে উপেক্ষা করে গ্রামীণ ফোন। আজকে তারা হাজির হয়ে সেই 2টো মামলাকে একীভূত করার চেষ্টা করছে, যেটার সাথে এটা কোনো সাংঘর্ষিক হয়। এই বিষয়ে শুধু আউটসোর্স সার্ভিসের তাদেরই হিসাব অনুসারে 8,28,998 টাকা পায় তাদের হিসাব। তারা একটা এক্সেল ফাইলে আমাদেরকে টাকার অ্যামাউন্ট শেয়ার করে এবং বছর শেয়ার করে যে এখন থেকে এত কিছু থাকলে 21 সাল পর্যন্ত থাকলে তাহলে আমি 1 টাকা পাবো। সেই অনুসারে আমি 8,28,998 টাকা পাই। গ্রামীণ ফোনের একজন ফর্মার এমপ্লয়ি এই বিপ্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক নালিশি দরখাস্ত দিয়ে গ্রামীণ ফোন লিমিটেডের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি যথাক্রমে মিস্টার ফজলুল হক, যিনি হচ্ছেন মেম্বার অফ বোর্ড অফ ট্রাস্টিজ গ্রামীণ ফোন ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড, এবং মিসেস সাইদা তাহিয়া হুসেন, যিনি হচ্ছেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার গ্রামীণ ফোন লিমিটেড, এবং মিস্টার ইয়াসির আজমান, যিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার সিও গ্রামীণ ফোন লিমিটেড। এই 3 জন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন 420, 406, 380, 34 এবং 109 ধারাসমূহের অধীনে এই মর্মে এক অভিযোগ করলেন যে তিনি ওয়েলফেয়ার ফান্ডের 8 লক্ষ সামথিং টাকা ট্রাস্টের নিকট পাওনা রয়েছেন
সেই পাওনা টাকা পরিশোধ না করার কারণে একটা তর্কিত এগ্রিমেন্টের রেফারেন্স তিনি দিয়েছেন। সেই এগ্রিমেন্টের রেফারেন্স দিতে গিয়ে তিনি বলেছেন যে অভিযুক্ত ব্যক্তিগণ এই টাকা পরিশোধ করছেন না এবং ফেরত দিচ্ছেন না, সে কারণেই এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। যখন এই মামলাটি দায়ের করা হয়, বিজ্ঞ আদালত এই অভিযুক্ত ব্যক্তিদেরকে, যাদের নাম কিছুক্ষণ আমি পূর্বে বললাম, তাদের বিরুদ্ধে প্রসেস অর্থাৎ সামন্স দিলেন এবং আজকে ছিল ধার্য তারিখ। এই সামন্স প্রাপ্তির প্রেক্ষিতে আজকে এই তিনজন অভিযুক্ত বিজ্ঞ আদালতে হাজির হয়ে যথারীতি জামিনের আবেদন করেছেন। আমি সহ ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, গ্রামীণ ফোন লিমিটেডের হেড অফ লিগ্যাল যিনি আমার পাশেই আছেন, এবং সেই সাথে আমাদের অন্যান্য অ্যাসোসিয়েটস যারা রয়েছেন, ব্যারিস্টার মিলহানুর রহমান সহ, ব্যারিস্টার আনিস সহ, অ্যাডভোকেট আবুল হোসেন সহ অন্যান্যরা আমরা বিয়ে করেছি। আমাদের বক্তব্য ছিল যে প্রকৃতপক্ষে এই নালিশি আর্জির গর্ভে যে বর্ণনা, যে অভিযোগসমূহ দেওয়া আছে, সেগুলো এই ধারাগুলোর অপরাধ ডিসক্লোজ করে না। কেননা এই মামলার বাদী ইতিপূর্বে শ্রম আদালতে অনুরূপ একটা অভিযোগ আনয়ন করেছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে গ্রামীণ ফোন লিমিটেড কর্তৃক মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন দায়ের করা হলে সেই রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ সেই শ্রম আদালতের কার্যধারা অর্থাৎ প্রসিডিং স্টে করেছেন এবং সেই রুল এখনো মহামান্য হাইকোর্ট বিভাগে পেন্ডিং। সুতরাং একই দাবিকে কেন্দ্র করে যেই দাবির বিষয় ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রুল পেন্ডিং রয়েছে, সেটাকে ফৌজদারি রূপে দিয়ে এই বিজ্ঞ আদালতে তিনি যে মামলা করেছেন সেটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদেরকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং গ্রামীণ ফোনকে সর্বসমক্ষে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি দায়ের করা হয়েছে এবং তারা জামিন পাওয়ার যোগ্য। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং অতঃপর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন তিনজন অ্যাকিউজড, তাদেরকে জামিন মঞ্জুর করেছেন এবং যে কারণে আমরা বিশ্বাস করি যে ন্যায় বিচার আজকে পুনরায় নিশ্চিত হয়েছে।